আসসালামু আলাইকুম। আপনার চ্যানেল এলটিভির নিয়মিত অনুষ্ঠান মার্কেট ওয়াচে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ রশিদ লালী। দর্শক মণ্ডলী, আমরা পুঁজি বাজার সম্বন্ধে আলোচনা করব। কনফিডেন্সের বেশ হানি হয়েছে, সেটা নিয়েও আলোচনা করব আজকে অনুষ্ঠানে। আমাদের সাথে রয়েছেন ডক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন, এফসিএ, এমডি ও সিও, প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আরও আছেন জনাব তাহিদ আহমেদ চৌধুরী, এমডি সিও, সিটিজেন সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। আপনাকেও স্বাগত জানাচ্ছি। মোশাররফ সাহেব, আপনাকে দিয়ে একটু শুরু করতে চাচ্ছি। আপনি যেমনটা কালকে দেখেছেন যে প্রায় 29টা ব্রোকারেজ হাউস ট্রেডিং করতে কালকে একটু সমস্যা হয়েছে। দেয়ার ওয়াজ এ টেকনিক্যাল গ্লিচ। বলা হচ্ছে যে সেই টেকনিক্যাল গ্লিচটা ওই মোবাইল অ্যাপস লোড করার কারণে এই জিনিসটা হয়েছে, এমন একটা ব্যাখ্যা এসছে ডিএসসি থেকে। কিন্তু এইটা কেন হলো সেই টেকনিক্যাল সমস্যাটা এখনো ধরা পড়ে নাই, কাজ চলছে। তো এইরকম যদি বারবার একটা টেকনিক্যাল গ্লিচ হয় তাহলে পরে এই যে একটা ব্যাঘাত ঘটে ট্রেডিংয়ের, সেইটা কিভাবে ঢাকা স্টক এক্সচেঞ্জ কিংবা মার্কেট সাফার কিভাবে করছে এবং সেটাকে উত্তরণের উপায় কি? লালি ভাই, এটা তো অবশ্য আপনি নিজে আরও ভালো জানেন যে এটা যে সাফার করছে মার্কেট, এবং ইউ আর দি স্টেক হোল্ডার অফ দিস মার্কেট এবং মেজর পার্ট স্টেক হোল্ডার। তো এটা আসলে তো আপনার কি হয়, এতগুলো স্টক ব্রোকার, তার মধ্যে যদি এরকম একটা স্লট অফ স্টক ব্রোকার্সের ট্রেড বন্ধ থাকে তাহলে এবং বড় বড় ব্রোকার, তো এইটা তো আপনার সিভিয়ারলি কিন্তু অ্যাফেক্ট করে। এমনিতেই তো আমাদের এখন একটু আমরা গত কয়েকদিন ধরে কিন্তু ডাউন ট্রেন্ড মতো হচ্ছে, তো সেখানে যদি ট্রেড না হয় তাহলে ভলিউম হয় না। আবার ট্রেড না হতে পারলে অন্যরাও কিন্তু তার লস হওয়ার চান্স থাকে। ক্লায়েন্টরা সাফার করছে ডাইরেক্টলি, এবং কোম্পানিও সাফার করছে, তার কমিশন আয় থেকে সে বঞ্চিত হচ্ছে। এইটা আসলে হওয়া উচিত না, আর এত বিগ ভলিউমে হওয়া উচিত না, বা এত দীর্ঘ সময়ের জন্য হওয়া উচিত না। আর হলেও এইটার আরেকটা অ্যাডজাস্টমেন্ট অন্তত করে দেওয়ার মিজান নেওয়া উচিত, সো দ্যাট ওই দিন অন্তত ট্রেডটা এরকম যেন হয় যে অ্যাডজাস্টেড টাইম হয়তো দিল, ওর কোনো একটা মেকানিজম বের করা, সো দ্যাট এই যে ডেন্টটা হলো এইটা যেন রিকভার করা যায়। তবে এটা হওয়া উচিত না, কোনোভাবে কাম্য না। এটাকে প্রিসিশন লেভেলটা আরও বাড়াতে হবে বলে আমরা ধারণা করছি, এবং আগে থেকে এটাকে প্রেডিক্ট করে দেওয়া যে না, আগামীকালকে দরকার হলে পুরা মার্কেটেরই ডেফার করে দেওয়া যেতে পারে, যে হ্যাঁ পুরা মার্কেটে যেন আনইভেন যেন প্লেয়িং না হয়, কেউ ট্রেড করতে পারলো কেউ পারলো না, এটাও তো একটা প্রবলেম। হ্যাঁ, তো এইটাকে আসলে আগে থেকে এইভাবে একটু ম্যানেজ করলে মার্কেটের জন্য আমি একটু জানাব মোশাররফ, যে জিনিসটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে দেখেন, ইদানিং কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জের সিটিও নিয়োগ হয়েছে, এবং এতদিন আমরা ভাবতাম যে একটা সিনিয়র লেভেলের একজন থাকলে হয়তো সিদ্ধান্ত ডিসিশন মেকিংটা প্রপার হতো, এবং এই ডিসিশন মেকিংটা আমরা একটু দেখছি যে ঠিকমতো হচ্ছে না। তার কারণ এই যে একটা অ্যাপস মার্কেট চলাকালীন অবস্থায় টেস্ট করা, এই জিনিসটা কিন্তু মার্কেট চলাকালীন অবস্থায় এটা সঠিক সিদ্ধান্ত কিনা ওনারা ভালো বলতে পারবেন। তবে আমাদের কাছে যতটুকু আমরা বুঝি সেটা মক ট্রেডিং এ এটা একটা ট্রায়াল হওয়া উচিত, যে মক ট্রেডিং হয়েছে ইতিমধ্যে। এই মক ট্রেডিং এ মার্কেট পুরো চালু রেখে মক ট্রেডিং এ এই ট্রায়ালটা করে তারপরে চলতি মার্কেটে সেটা করাটা বোধহয় সমীচীন হতো। সেই জিনিসগুলা, এই সিদ্ধান্তগুলা কেন নিতে পারছে না ঢাকা স্টক এক্সচেঞ্জের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমি সেটা বুঝতে পারছি না। এবং এটা এইভাবেই হওয়া উচিত, একেবারে ডাইরেক্ট মার্কেটে, ওপেন মার্কেটে না করে মক মার্কেটে সেই জিনিসটা করলে পরে টেস্ট করে দেন আসলে পরে এই জিনিসগুলো হতো না। এই জিনিসগুলো কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম সিদ্ধান্তগুলো কিন্তু হচ্ছে না ঢাকা স্টক এক্সচেঞ্জে। এদিকে আমরা আশা করব যে কর্তৃপক্ষ নজর দেবেন। আপনার কাছে আসতে চাচ্ছি একটু জনাব তাহিদ, আপনি মার্চেন্ট ব্যাংকের সাথে ইনভলভ, এবং ইদানিং আইপিও নতুন একটা রুল হয়েছে, এবং সেখানে আপনি এই রুলটাকে কিভাবে দেখছেন? একটু ধরিয়ে দিই প্রশ্নটা। সেটা হলো যে অনেক বিনিয়োগকারী বলছেন যে ওনাদের যে কোটাটা কমিয়ে আনা হয়েছে 40%-এ, সেইটাতে ওনারা একটু বিরক্তি প্রকাশ করছেন যে আমাদের এখানে কেন।
তো সেইটার উপরে যদি আপনি একটু আলোকপাত করেন। সেটা আমার মনে হয় যেটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অথবা রেগুলেটরি বডি চিন্তা ভাবনা করতেছেন যে যদি ইনস্টিটিউশনাল ইনভেস্টররা এখানে আসেন, মোর পার্টিসিপেট করেন, তাই মার্কেট একটু স্টেবল হবে লং রানে। কারণ ইন্ডিভিজুয়াল ইনভেস্টররা ইনভেস্ট করেন, আইপিওতে একটা এমনিতে একটা রিউমার আছে যে ওনারা শর্ট টার্মের জন্য ইনভেস্ট করেন আবার বাইরে হয়ে যান উইদিন ফিউ ডেজ। তো এটা নিয়ে একটা মানে কমপ্লেন আছে অলরেডি। তো আমরা রেগুলেটরি বডি যেটা চিন্তা করছেন যে আচ্ছা ঠিক আছে, আমরা যদি ইনস্টিটিউশনাল ইনভেস্টারের পোর্শনটা বাড়ায় দেই তাহলে ওদের কন্ট্রিবিউশনটা আরও বেশি হবে। আর এটা আমাদের জন্য একটা অপরচুনিটি আমি মনে করি যে হ্যাঁ, যেহেতু ইনস্টিটিউশনাল ইনভেস্টার গেলে ওখানে লং টার্মের জন্য ইনভেস্টমেন্টটা করেন। হ্যাঁ, প্লাস এটা লকিংয়ের একটা বিষয় আসে 4 মাস। তো আমাদের প্রাইসটা স্টেবল রাখার জন্যই মানে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এই ডিসিশনটা নিছে। আমার মনে হয় এটা একটা পজিটিভ। এটা কি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড? বিভিন্ন মার্কেটে বিভিন্ন রকম স্ট্যান্ডার্ড আছে আপনার, বাট যেহেতু আমাদের মার্কেটটা একটু সেই কি, আমার মনে হয় এই ডিসিশনটা আমাদের জন্য খারাপ হবে না। এটা ডিসিশনটা ভালো হবে। আরেকটু আমি বলতে চাই এ প্রসঙ্গে যেটা, সেটা হলো যে দেখেন আপনি বাজারে কিন্তু বিনিয়োগকারী যারা, ইন্ডিভিজুয়াল বিনিয়োগকারী যারা, স্মল ইনভেস্টার আমরা সাধারণত বলি, উনাদের কিন্তু ভ্যালিউটা বেড়ে গেল। বিকজ ইনস্টিটিউশনসগুলো কিন্তু ফার্স্ট ডে, সেকেন্ড ডে, থার্ড ডে ওনারা বিক্রি করেন না। সো দে উইল হোল্ড ইট ফর সাম টাইম, ইনস্টিটিউশনস। তো কাজেই অল্প শেয়ার যেগুলো পাবেন ইনভেস্টররা, যেগুলো ওনাদের সন্দেহের ইসে আছেন যে আমরা বোধহয় কম পাবো, কিন্তু যে কয়জন পাবে এবং যত শেয়ার পাবেন ওটার ভ্যালু কিন্তু বেড়ে যাবে। বিকজ আপনার এই কয়দিনে কিন্তু যদি একটা চাঙ্ক অফ শেয়ার যদি হোল্ডিং এ থাকে, তাহলে কিন্তু মার্কেটের চাহিদা অনুসারে এইটার ভ্যালুটাও বেড়ে যায়। সাপ্লাইটা অনেক কম থাকবে আপনার ইনিশিয়ালি যখন। অ্যাবসলিউটলি। সো ভ্যালু ওয়াইজ কিন্তু আবার ইনভেস্টররা লাভবান হবে। সো কাজে এটা একটা প্লাস সাইডও আছে। জি, আমি একটু জানাব মোশাররফ আপনার কাছে আসতে চাচ্ছি। ইকোনমিক প্যারামিটারস খুবই ভালো আমরা বলছি। ইন্টারেস্ট রেট কমে গেছে, আপনার প্রত্যেকটা ফরেক্স রিজার্ভ যদি বলেন সেটা কমে গেছে, ভালো বেড়ে গেছে, অনেক রিজার্ভ আছে। হ্যাভিং সেড অল দিস, তারপরে মার্কেট খারাপ, বাজারটা কেন এরকম হচ্ছে, এটার এফেক্ট আসছে না? এটা কিন্তু আজকে খুব বার্নিং একটা কোশ্চেন যে কেন এটার ইফেক্ট আসছে না। আপনি ঠিক পয়েন্টেই আপনার পয়েন্ট আউট করেছেন যে সবগুলো যদি প্যারামিটার ঠিক থাকে তাহলে ক্যাপিটাল মার্কেট সেভাবে আপনার রেসপন্স করছে না কেন। এইটার অনেকগুলো কারণ তো কোয়ান্টিফাইড আছে, তার মধ্যে একটা তো হচ্ছে আস্থা। এখন এইটা আসলে একটুখানি ভিসিয়াস লাইক সার্কেল, মানে একটা দুষ্ট চক্রের মতো। মার্কেট আনস্টেবল থাকে তো আস্থা পাওয়া যায় না, আবার আস্থা না থাকলে মার্কেট স্টেবল হয় না। এই একটা সার্কেলের কারণে আমরা আসলে দাঁড়াতে পারছি না এই জায়গায়। আরও কিছু কিছু বিষয় তো আপনার স্লাইস ইন্ডিভিজুয়াল লাইক কিছু ইভেন্ট আমাদের সামনে আসে যেগুলো মার্কেটকে কিন্তু অ্যাডভার্সলি এফেক্ট করে। তো এর ভিতরেও কিন্তু আমাদেরকে সব, আপনি যেটা আগেই বলেছেন যে অনেকগুলো আপনার প্যারামিটার সবগুলোই ঠিক আছে, তো সবগুলো ঠিক থাকলে এই মার্কেটে আসলে আসা উচিত। কারণ আপনি দেখবেন যে ব্যাংকের লিকুইডিটি ভালো একটা কারণ ক্যাপিটাল মার্কেটে আসার জন্যে। সেকেন্ড কারণ হচ্ছে ওদের এফডিআর এর রেট কম, তাহলে এখানে ইল্ড বেশি হবে, দ্বিতীয় কারণ এখানে আসার জন্যে। তৃতীয় হচ্ছে যে এটা আসলে লং ড্রন একটা স্লাগিশ লাইক হয়ে আছে। এখানে ইনভেস্টমেন্ট করলে অনেক শেয়ারের পি কিন্তু আপনার 10-এর নিচে আছে। এইটা কিন্তু আপনার ইনভেস্টমেন্টের জন্য গুড টাইম। যে আপনার ক্যাপিটাল মার্কেটে আপনার 10 বছরে আপনার পে ব্যাক হচ্ছে, এইটা আসলে খুব ভালো আপনার ডেফিনেটলি সিম্পটম টু ইনভেস্ট। আমি যদি এটার সাথে একটু যোগ করি, সেটা হলো যে এসইসির খুব ঘন ঘন কোয়েরিজ পাঠানো বিভিন্ন হাউসে, এবং সেই হাউসগুলোর যে সকল বিনিয়োগকারীদের কোয়েরি যায়, সেখানে কিন্তু একটা কনফিডেন্সের হানি হয় সেই ইন্ডিভিজুয়াল ইনভেস্টরের। বিকজ উনি একটা জিনিস চিন্তা করে একটা স্ক্রিপ্ট কিনছেন, একটা কোম্পানি কিনছেন, সেখানে যদি এই কোয়েরি দিয়ে যদি বাধাগ্রস্ত হয় তাহলে পরে এই একটা সমস্যা, কনফিডেন্সের বিরাট অঙ্কের একটা হানি হয়। 1, 2 আপনি যদি লক্ষ্য করেন তাহলে গত 3-4 বছর ধরে কিন্তু আমাদের প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টটা 22% রয়ে গেছে। তো ওভারঅল ইকোনমি ইজ ভেরি গুড, কিন্তু এই জায়গাটাতে আমাদের একটু বোধহয় কনফিডেন্সের, প্রাইভেট ইনভেস্টমেন্টে যেমন 22% গত 3-4 বছর ধরে আছে, সেখানে একটা কনফিডেন্সের হানি আছে। ক্যাপিটাল মার্কেটেও অ্যাট দ্য সেম টাইম
ওইটার সাথে মানে ক্যাপিটাল মার্কেট কি জড়িত কিনা, ওই প্রাইভেট ইনভেস্টমেন্ট হচ্ছে না বলে ওই জায়গাটাতে কনফিডেন্স নাই বলে পুঁজিবাজারে কনফিডেন্সের হানি হচ্ছে কিনা, অথবা আমি যে জিনিসটা বললাম যে ব্রোকারেজ হাউসগুলোতে স্টক এক্সচেঞ্জগুলো যেভাবে চিঠি দিচ্ছেন বিনিয়োগকারীদের কোয়েরি করছেন, সেটাও কি একটা অ্যাডেড কনফিডেন্স হানির কারণ হতে পারে? এমনিতে লালি ভাই এটা তো আপনার সার্ভিল্যান্সের পরে, মানে ওরা তো ওনাদের তো একটা সার্ভিল্যান্স প্রক্রিয়া রয়েছে, সেখানে যদি ওনাদের চোখে কোনো আপনার ফাউল প্লেয়িং ধরা পড়ে অথবা যেটা আনবিকামিং অর মার্কেটের জন্য আপনার অ্যাডভার্স হতে পারে, এরকম সিচুয়েশানে তো অবশ্যই ওনারা জানতে চাবেন এটা কেন হয়েছে। তো আমরা যেটা দেখি যে ডিএসসি সিএসসি ওই যে জানতে চায় যে তোমার কোনো পিএসআই আছে কিনা তুমি জানাও, এবং গতানুগতিকভাবে কিন্তু সবাই আমরা জানিয়ে দিয়ে রাখি যে নাই। আমরা আবার ফিরে আসবো এই প্রশ্নে। আচ্ছা, একটা ফোন কেটে গেছে। আমি এই প্রশ্নটার সাথে আরেকটু যোগ করি আপনার সাথে, যে দেখেন এই যে সার্ভেলেন্সের কথা আপনি বললেন, এই সার্ভেলেন্সটা কিন্তু ইজ এ ভেরি ভেরি ইন্টেলিজেন্ট একটা অ্যাফেয়ার। কিভাবে ইন্টেলিজেন্ট অ্যাফেয়ার? আমি যখন সার্ভেলেন্স করছি, অনলাইন সার্ভেলেন্স করছি, কিছু কিছু জিনিস কিন্তু অ্যালার্ট দেয়, আপনার সিস্টেম থেকে অ্যালার্ট আসে, 40টা 42টা অ্যালার্ট কিন্তু সিস্টেম থেকে আসে না। ওই অ্যালার্ট আসার পরে আমাকে ইন্টেলিজেন্টলি চিন্তা করতে হবে যে এই জিনিসগুলো কি ইন্টেনশনাল, আনইনটেনশনাল, ব্যাকগ্রাউন্ডে যেতে হবে যে এই স্ক্রিপ্টে এরকম কোনো আগে কোনো ঘটনা হয়েছে কিনা, তারপর একটা সিদ্ধান্ত হয়। কি যেটা আমি যেটা দেখছি সেটা এরকম একটা অ্যালার্ট পেলেই খাট করে একটা কোয়েরি পাঠিয়ে দেয়, কিন্তু ওই অ্যালার্টের পিছনে যে একটা স্টাডি দরকার যে কেন এটা হলো, এই ইন্ডিভিজুয়াল ইনভেস্টরটা কেন এই জিনিসটা কিনছেন, সেইটার কি কোনো রিস্ক ফ্যাক্টরস আছে কিনা, কিংবা ওনার কোনো ম্যাল প্র্যাকটিস আছে কিনা, এই জিনিসগুলো তো যে সার্ভেলেন্সের বসে আছেন উনাকে চিন্তা করতে হবে, বের করতে হবে। সেইটা না করেই যদি আমি কোয়েরি দিয়ে দিই, তাহলে ডেফিনেটলি আমি মনে করি যে একটা ইনভেস্টমেন্টের হানি হতে, কনফিডেন্সের হানি হতে পারে। এটা আমি অ্যাডমিট করি যে অবশ্যই আপনার শুধু যে জাস্ট অ্যান্ড ইকুইটেবল কিনা সেটাও দেখার বিষয় রয়েছে। এটা খুব বেশি প্রয়োজন যে আবার এখানে তো কোয়ান্টিটেটিভ জাজমেন্ট কিন্তু ওনারা করেনি। আমরা যেটা দেখেছি যে একটা শেয়ারে হয়তো কোনো একটা হাউজের কোনো একজন ইনভেস্টর কোনো একটা হয়তো ট্রেড শুরু হওয়ার 10 মিনিটের মধ্যেই হয়তো 80% ট্রেড করার কারণে প্রাইসটা কিন্তু অনেক শুট আপ করেছে নিয়ার টু আপনার হয়তো হল্ট রেট। তখন একটা কোয়েরি আসছে, এটা কিন্তু আপনার কোয়ান্টিফাই করে ওনারা করেছেন, কিন্তু এটার পাশে যেটা আপনি স্ট্রেস দিতে চাচ্ছেন যে সে এটা কেন করেছে, এটাকে কি মার্কেটকে সে কোনো প্লে করার জন্য করেছে, না ওই শেয়ারটা রিয়েলি প্রসপেক্টিভ, এটা কিন্তু দেখার একটা বিষয় রয়েছে। এবং সেটা হ্যাঁ ওনারা কোয়ারি করবেন, কোয়ারির পরে যিনি আপনার এটা করলেন তার বক্তব্যটা শুনে কিন্তু এখানে আসলে সিদ্ধান্ত নেওয়ার বিষয় আছে। সিদ্ধান্ত নিয়ে সেটাকে রিজলভ করা আর কি, যে এটাকে জাস্ট ওইভাবেই একটা অপরাধ ধরে যদি তাকে আবার আগে এগিয়ে দেওয়া হয় তাহলে আসলে সে একটু আরো হতাশ হয়ে যাবে ওই ইনভেস্টরটা। অফকোর্স, এবং শুধু সে হচ্ছে না, তাকে দেখা দেখি কিন্তু আশেপাশের সবাই কিন্তু হতাশ হচ্ছে এবং কনফিডেন্সের হানি হচ্ছে। বিকজ ওই সে যে রিস্ক নিয়ে ইনভেস্টমেন্ট করছে সেই রিস্ক হয়তো আর কেউ নেবেন না। আর তারপরে আরেকটা জিনিস আমি বলি যে হল্ট হওয়ার আশেপাশে আসলেই যে সেখানে কোনো ফিশি কিছু আছে কিনা এটা প্রমাণ করে না। হল্ট হতেই পারে, মার্কেটকে ফ্রিলি মুভ করতে দিতে হবে, সেই জিনিসটাকে কিন্তু আমাদের যারা সার্ভেলেন্সে বসেন স্টক এক্সচেঞ্জগুলোতে ওনাদের কিন্তু অনেক আমার মনে হয় এই জিনিসগুলো ট্রেনিং এর প্রয়োজন আছে। আবারও আপনার কাছে ফিরে আসবো, জনাব তাহির আপনার কাছে আসি। আমি এই বিষয়টা একটু এড করতে চাই আপনার, প্লিজ। ধরেন অনেক সময় আমাদের বড় যারা ইনভেস্টর থাকেন অথবা বায়ার থাকেন, দেখা যায় তো রাত্রে বলে রাখছেন ফোন করে যে সকালে এসে আমাদের XYZ শেয়ার বাই দিন, হ্যাঁ আমার ফান্ড আছে হয়তো 50 লাখ টাকা 1 কোটি টাকা। তো অনেক সময় দেখা যায় উনি বলেন যে হাফ অ্যান আওয়ার ভিতরে বাই করে নিন। তো অনেক সময় দেখা যায় আমরা অনেক বেশি শেয়ার বাই করার পর হয়তো হল্টের দিকে যায়। তো আলটিমেটলি আসলে এটাতে কোনো যে ফিশি কিছু হচ্ছে এটা কিন্তু না, উনার ফান্ড আছে, উনি বলছেন মার্কেট নেক্সট উইকে ভালো হতে পারে, এই উইকে আপনি বাই করে নিন সব। তো দেখা যাচ্ছে আমরা একদিনে হয়তো বাই করতেছি একটা শেয়ার, উনি যেটা বলছেন। তো এটার জন্য যে সবসময় যে ফিশি কিছু হচ্ছে এটা তো আসলে মানে সার্ভিলেন্সের অ্যালার্ট থাকলেও এটা আসলে আগে চিন্তা ভাবনা করা উচিত। আমরা সেই আলোচনাটাই করলাম যে এরকম হলে পরে যে সার্ভেলেন্সে বসে আছেন উনার ইন্টেলিজেন্ট উনি ইউজ করবেন যে এইটা
এইটার মধ্যে কোনো উনি গন্ধ পাচ্ছেন কিনা, কিংবা রিজনিংটা রিজনটা যে এই রিজনটা হতে পারে। যদি কোনো রিজন খুঁজে না পান তো আননেসেসারি বাজারকে প্যানিক করার তো কোনো প্রয়োজন নাই। সেই জিনিসটাই আমরা আলোচনা করছিলাম। তাহিদ সাহেব, আপনার কাছে একটু বলি যদি, যে মার্চেন্ট ব্যাংকগুলা উনারা কি প্রপারলি এই বাজারে রোল প্লে করতে পারছেন, কিংবা কোনো অন্তরায় আছে কি ওনাদের রোল প্লে করার জন্য? আমার যেটা মনে হয়, তো 10-এর পরে সবারই একটা ফান্ডের সংকট আছে, যেহেতু এখানে অনেক বেশি নেগেটিভ ইকুইটি চলে আসছে। তো আমার মনে হয় না যে আমরা প্রপারলি আপনার ইনভেস্টরদেরও কনফিডেন্ট লেভেলটা নিয়ে আসতে পারতেছি। জনাব তাহিদ, আমি আপনার কাছে ফিরে আসব। আমরা একটু একটা ফোন নেই, জনাব শরীফ আতাউর রহমান সাহেবের ফোন নিয়ে তারপরে আমি আপনার কাছে আসব। উনি ঢাকা স্টক এক্সচেঞ্জের একজন এক্স ডাইরেক্টর এবং বড় ইনভেস্টর এবং ব্রোকার। জি, আসসালামু আলাইকুম কামরান ভাই। আসসালামু আলাইকুম। আমার একটা কোশ্চেন ছিল আজকে, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এই যে ব্রেকারের উপরে। হ্যাঁ জি, আজকে সুরিদ কোনো ডিভিডেন্ড দেয় নাই। জি, সো দেয়ার ইজ নো সার্কিট ব্রেকার। জি, তো সার্কিট ব্রেকার না থাকাতে এটা হল্ট হয় নাই, সে এক জায়গায় না এক জায়গায় বায়ার দাঁড়ায় যায়, তাই না? জি। যে আমার যে আরেকজন বসে উনি বলছিল যে ওনার ইনভেস্টর টাকা নিয়ে আসছে, আজকে শেয়ার কিনতে পারলো না, হল্টেড হয়ে গেল। জি, যখন হল্টেড হয়ে গেছে আমরা ব্রেকারটাকে উঠাই দিই না কেন? জি, থ্যাংক ইউ। আমরা সুরিদ ইজ এক্সাম্পল। জি, জি, Surit is the example. There is no dividend, no breaker. So there is a buyer somewhere or seller somewhere. জি, রাইট। আমরা আলোচনা করছি কামরান ভাই, অনেক অনেক ধন্যবাদ, আপনি ফোন করেছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন। জি, জনাব মোশাররফ, এ ব্যাপারে আপনি কিছু বলুন। এটা আসলে তো ব্রেকার যেটা আছে, এটা তো কিছু কিছু স্টকস ওয়াইজ ভ্যারিড আছে। তো ডেফিনেটলি ওনার সাবমিশনটা আমি মনে করি ভ্যালিড। এইটা ডেফিনেটলি রেগুলেটর এন্ডের ইস্যু, তো ওনারা অবশ্যই ভেবে দেখবেন এবং দেখা উচিত, কারণ মার্কেটের ডিমান্ড যেটা, ইফ ইট ইজ লেজিটিমেট, এটা অবশ্যই আমাদের অ্যাড্রেস করা উচিত আমি মনে করি। রাইট, কিন্তু আমার একটা কথা ওনার সাথে যদি আমি যোগ করি, তাহলে একটা কোম্পানি যে নাকি ডিভিডেন্ড দেয় নাই, কোনো কিছুই দেয় নাই, কোনো বেনিফিট দেয় নাই, তো সেই বেনিফিট না দেওয়ার ফলে আপনার সার্কিট ব্রেকার তুলে দেয়াটা, এইটা মানে কি? এটা অবশ্য এখন এক্সিস্টিং আইনের কারণে রয়েছে, বাট এরকম একটা হয়তো এটাই ইউনিক না, অন্য আরও ইভেন্ট তো হয়তো হয়েছে। আমার মনে হয় যে ওই একই কথাই, যেহেতু এরকম একটা ইভেন্ট হয়েছে যে কোনো বেনিফিট দেয় না ইনভেস্টরকে, তাহলে তার বিষয়ে ডিফারেন্ট কোনো এই টাইপের যে কেসগুলো হবে, সেটার জন্য ডিফারেন্ট কোনো আপনার পলিসি ফর্মুলেট করা যায় কিনা, টু প্রোটেক্ট দি মার্কেট, টু প্রোটেক্ট দি ইনভেস্টার্স। উনি কিন্তু কামরান ভাই কিন্তু বড় একজন বিনিয়োগকারী এবং একজন বড় মাপের ব্রোকার। ওনার ফোন শুনেই বলছিলেন তো উনি যে কথাটা বলতে চাচ্ছেন যে কোথাও তো এসে বায়ার দাঁড়ায় যাবে। জি, জি। তো সেই স্কোপটা কেন দেয়া হচ্ছে না? সেই স্কোপটা তো দেয়া উচিত। এবং আমার মনে হয় উনি খুব জাস্টিফাইবলি বলেছেন যে কোথাও না কোথাও বায়ার কিন্তু আসবে। সো এই জিনিসটা আমাদেরকে ফ্যাসিলিটেট করা উচিত, যে আমাদেরকে মানে শাস্তি না দিয়ে সেই জিনিসটা ফ্যাসিলিটেট করা উচিত, যে আমি এইটার সুযোগ অন্তত বাজারটা যাতে একেবারে ইরেসপন্সিবলি মুভ না করে কোথাও আইসা। আমার তো সার্কিট ব্রেকারের ইস্যুটা এখন উঠে দেওয়া উচিত আপনার, যেহেতু 2010 এর পরে অনেক কিছু ইনভলভ হয়, এটা রেগুলেটর বডি ইমপ্লিমেন্ট করছি না। বাট আমার তো এখন মার্কেট যে স্টেজে আছে আপনার, এখন আমাদের মনে হয় না সার্কিট ব্রেকারটা দরকার আছে। মার্কেটটা ফ্রি মুভ করতে দিলে আমার মনে হয় অনেক বেশি বেটার আউটকাম দেখবো আপনার আমরা এটা থেকে। সেটা রিসার্চের ব্যাপার, যে আমরা যদি ধরেন সার্কিট ব্রেকারটা যদি তুলে দেয় তাহলে পরে এটা কি ইম্প্যাক্ট হয়, সেটা একটা রিসার্চের ব্যাপার, চিন্তার বিষয়। সেটা আমার মনে হয় শর্ট টার্মের জন্য আমরা দেখতে পারি উঠে যে আসলে এটার ইম্প্যাক্টটা কি আসে। 2010 এর আগে তো এখানে কোনো সার্কিট ছিল না। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় সার্কিট ব্রেকার একটা থাকা বোধহয় প্রয়োজন, মানে একটা ব্যাড প্লে যাতে কেউ না করতে পারে, এবং তখন কিন্তু সুবিধা হয়, আপনার সার্ভেলেন্স যারা করেন ওনাদেরও একটা সুবিধা হয়। জনাব তাহির, আমি আপনার কাছে একটু যে প্রশ্নটা করছিলাম, যে আপনারা কি ডিউ রোল বাজারে প্লে করতে পারছেন মার্চেন্ট ব্যাংকসরা?
ইদানিং তো আপনাদের বোধহয় প্রেসিডেন্টও নতুন প্রেসিডেন্ট এসছেন, উনি বেশ কর্মঠ প্রেসিডেন্ট হবেন বলে আমরা ধারণা করছি ইনশাল্লাহ। তো আপনাদের মার্চেন্ট ব্যাংকদের কি রকম রোল বাজারে থাকা দরকার সেটা আপনারা করতে পারছেন কিনা? আসলে আমাদের যেটা মানে যদি বলি আমরা অনেকগুলো মার্চেন্ট ব্যাংক হয়ে গেছে এখন, 54টা 55টা মার্চেন্ট ব্যাংক আছে, কিন্তু আসলে আমরা কালেকটিভ এফোর্টটা একটু কম আমাদের মধ্যে। আমরা যদি একসাথে বসে প্রোডাক্ট ডেভেলপমেন্ট বলেন, মার্কেটের ইনভেস্টারে এডুকেট করা বলেন, প্লাস বিএমবি এর অ্যাক্টিভিটি যদি আর একটু স্প্রেড হয়, তাইলে আমার মনে হয় তাইলে মার্কেটে একটু কনফিডেন্ট বাড়বে, প্লাস লোকজন আমাদের অ্যাক্টিভিটিটাও জানতে হবে। কারণ আমরা জেনারেল ইনভেস্টারের কাছে মার্চেন্ট ব্যাংকের অ্যাক্টিভিটিটা এখন আসলে ক্লিয়ার না ওইভাবে। বিএনবি বলতে আপনি বাংলাদেশ ব্যাংকের কথা বোঝাচ্ছেন? না, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন। জি। আমি একটু, আপনি যে প্রশ্নটা, এটা অবশ্য অনেক ব্যাপক, এই প্রশ্নটা নিয়েই আপনার কাছে আসবো। আমরা আলোচনায় ছিলাম জনাব মোশাররফ, আপনার সাথে যে আলোচনাটা করছিলাম, যে প্রশ্নটা জনাব তাহিদকে করেছি, যে মার্চেন্ট ব্যাংকের রোল, ডিউ রোল ওনারা বাজারে প্লে করতে পারছেন কিনা, অন্তরায়গুলো কি এবং সেটার রেজলিউশনটা কি? লালি ভাই, এটা আসলে খুব ভালো প্রশ্ন করেছেন, কারণ আমরা আসলে বাঁচতে তো পারছি না, এটা সবাই আমরা জানি। মার্চেন্ট ব্যাংকগুলো অথবা আপনার স্টক ডিলার, দোজ হু হ্যাভ গিভেন হিউজ আপনার মার্জিন, ওটা তো আমি ফেরত পাচ্ছি না ইনভেস্টরের কাছ থেকে। অথচ আমি আমার ক্যাপিটাল অথবা লোন ক্যাপিটাল, যেটা আমি আমার প্যারেন্ট থেকে নিয়ে এসে দিয়েছি, সেটা কিন্তু আমাকে ফেরত দিতে হচ্ছে। আমার ওন ক্যাপিটালের তো অবশ্যই একটা কস্ট অফ ক্যাপিটাল, অ্যাট দি এন্ড অফ দি ইয়ার আমাকে অন্তত ডিভিডেন্ড তো দেওয়া উচিত, এটা আমার কস্ট। আবার আমার লোন ক্যাপিটাল যেটা, সেটা তো আরও ম্যান্ডেটরি, আই হ্যাভ টু পে ইন এভরি মান্থ ইএমআই যেটা। তো অথচ আমি কিন্তু মার্কেট থেকে পাচ্ছি না, এটা আমাদের 1 নম্বর অবস্টাকল। আরও কিছু জায়গাতে তো আমাদের কাজকর্মের একটু স্লথ রয়েছে, সেগুলো তো আমি অত ব্যাপক যাওয়া ডিফিকাল্ট আছে। কিন্তু আমি এই জায়গায় একটু আপনাকে ইয়ে করি, সেটা হলো যে এখন কিন্তু ইন্টারেস্ট রেট অনেক কমে গেছে। সো আপনার পেরেন্ট কোম্পানি যাদের কাছ থেকে আপনারা লোন নিয়েছেন, ওনারা দিয়েছেন, ওনারা কি ইন্টারেস্ট রেট কমিয়ে দিচ্ছেন না? এইটা আসলে হ্যাঁ, কিছু কমিয়েছেন, কিন্তু তারপরেও তো আপনি তো প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট দুইটাই আপনাকে দিতে হয় ইন্টারেস্ট রেট কমানোর পরেও। আমাদের চাওয়া ছিল, অনেকেরই মার্চেন্ট ব্যাংকারদের চাওয়া ছিল, এইটাকে আপনার ইন্টারেস্টটা ওয়েভ করে দেওয়া, কারণ আমি তো নেগেটিভ ইকুইটির কারণে আমার ওইখানের থেকে আমি কোনো কিছুই পাচ্ছি না, এবং আলটিমেটলি কিন্তু হয়তো ওটাকে ওয়েভই করে দিতে হবে। তাহলে আমি আমার যে প্যারেন্ট, সেখান থেকে এটার ওয়েভার না পেলে ওনারা আবার এটা বাংলাদেশ ব্যাংকে মুভ করতে হয় এই ওয়েভারের জন্যে। এটা একটা ওয়েভার করে দেওয়া, এটা হলো একটা অপশন। আর নাম্বার 2 অপশন হচ্ছে এটাকে রিশিডিউল করে দেওয়া, যে অ্যামাউন্ট আমার দিতে হতো সেটাকে স্মলার করে দেওয়া, আরও মানে যেটা আমার অ্যাফোর্ডেবল সেটা করে দেওয়া। নাম্বার 3 হচ্ছে এটাকে হয়তো আপনার ইকুইটিতে কনভার্ট করা। নাম্বার 4, আপনি যদি এটাকে অন্তত আরেকটা কনভার্সন করা যায় প্রেফারেন্স শেয়ার, কনভার্টিবল প্রেফারেন্স শেয়ারে করে দেওয়া। এই প্যাকেজগুলো নিয়ে প্রত্যেকটা প্যারেন্ট কোম্পানি শুড গো টু দি সেন্ট্রাল ব্যাংক, এবং সেন্ট্রাল ব্যাংক থেকে আপনার এটা পজিটিভ একটা রেসপন্স আমরা আশা করি। আমরা গতকালকে আপনি জানেন যে আমাদের শ্রদ্ধেয় ইকোনমিক অ্যাডভাইজার ডক্টর মশিউর স্যারের সাথে দেখা করেছিলাম। তো স্যার কিছুটা আমাদেরকে অবশ্যই এটা আশ্বাস দিয়েছেন যে কিছু লিমিটেশন আছে, পলিসি লিমিটেশন, তারপরেও এটা উনি সেন্ট্রাল ব্যাংকের সাথে আলাপ করবেন, সো দ্যাট এগুলো একটু ইজ হয়। ব্যাংকগুলো এবং এফআইগুলো যেন তাদের সাবসিডিয়ারিকে এই ধরনের সুযোগ দিয়ে, সাবসিডিয়ারি বলতে ব্যাংক, মার্চেন্ট ব্যাংক অ্যান্ড আপনার স্টক ডিলার, তারা যেন মার্কেটে কিছুটা হলেও মানে লিকুইডিটি পায়, কিছুটা দাঁড়ানোর জায়গা পায়, এই হেল্পগুলো করবেন বলে আশ্বাস দিয়েছেন। আরেকটা জায়গা আছে লালি ভাই, যে যদিও লিমিটেশন তো অনেক, আপনার এখান থেকে বের হওয়ার জন্য তো অনেক স্ট্র্যাটেজি আমাদেরকে কিন্তু স্ক্যান আমরা প্রতিনিয়তই করছি। তার মধ্যে একটা আছে যে আপনার গত বছর একটা নতুন আইন হয়েছে, আমাদের বিএসসিসি এটা করেছে রুল, আপনার অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট রুল। সেখানে অনেক স্কোপ আছে কিন্তু ফার্দার আরও ক্যাপিটাল মার্কেটে কাজ করার, লাইক আপনার সেখানে ওই যে আপনার ইম্প্যাক্ট ফান্ড, তারপরে আপনার এই যে ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড, তারপরে আপনার এই যে প্রাইভেট ইকুইটি ফান্ড, এগুলোর জন্য এগুলো কিন্তু আপনার ব্যাকওয়ার্ড লিঙ্কেজ অফ মার্চেন্ট ব্যাংক আপনি বলতে পারেন, যে মার্চেন্ট ব্যাংক তার ব্যাকওয়ার্ড লিঙ্কেজে এরকম একটা সাবসিডিয়ারি করে সে এই ধরনের কাজগুলো করবে, সিড কোম্পানিগুলোকে সে ফাইন্যান্স করে সেগুলোকে ক্যাপেবল করবে টু বি লিস্টেড ইন দি ক্যাপিটাল মার্কেট। এই কাজগুলো কিন্তু আপনার ফি বেসড, এবং একটা তো অবশ্যই সেখান থেকে যে সে ফান্ডিং করবে সেই ফান্ডিংয়ের উপরে একটা মার্কআপ বা একটা প্রফিট তো এখানে পাবে। এইভাবে করে টোরে কিছুটা যদি বাঁচা যায় আর কি। আর এমনিতে এখন যে অবস্থা মার্কেটের, এই অবস্থায়ও
আপনার অফ দি এয়ার আমি অবশ্য আপনার সাথে শেয়ার করছিলাম যে স্প্লিট করে করা যায় কিনা ইনভেস্টমেন্টটা। সেখানে যদি এরকম করে যে যখন মার্কেট কমতে থাকে, আসলে দ্যাট ইজ বাই টাইম। কারণ আমি অনেক বেড়ে গেলে বাই করব, তখন তো আসলে কমার সময় সামনে। এখন অনেক কমে আছে, তাহলে বাড়ার সময় আমার সামনে। তাহলে আমাদেরকে এখন ইনভেস্টমেন্টের কালেকটিভ একটা চিন্তা সব মার্চেন্ট ব্যাংক, স্টক ডিলার, ইন্ডিভিজুয়াল লেভেলে ইনভেস্টরদের রাখতে হবে, তাহলে হয়তো এই লিমিটেশনগুলোকে হ্যান্ডেল করা যাবে। একটা জিনিস আমি আপনার বক্তব্য থেকে পেলাম, যেটা যে ইকুইটিতে ট্রান্সফার করা এই ইয়েগুলো। আমি আপনাকে একটু জানাই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব উনি কিন্তু হি ইজ ওপেন টু দিস। উনি বলেছেন যে ইকুইটিতে ট্রান্সফার করার জন্য যদি আমার কাছে আসে, আই উইল অ্যালাউ দেম। এই বক্তব্যটা কিন্তু উনি ইতিমধ্যে দিয়েছেন একটা রাউন্ড টেবিলে আমাদের সাথে, এবং উনি বলেছেন যে অল্টারনেটিভলি, জোর দিয়ে বলেছেন যে অল্টারনেটিভলি এই রাস্তাগুলো ওপেন আছে, এইগুলো ট্রাই করা উচিত যে সকল ইনস্টিটিউশনসগুলো এই অবস্থার মধ্যে আছেন। সো আমার মনে হয় যে আপনারা যেহেতু এখন নতুন প্রেসিডেন্ট পেয়েছেন, আপনারা যদি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে একটু দেখা করেন, উনি কিন্তু ইন্টারেস্টেড আপনাদের এইটা ইকুইটিতে ট্রান্সফার করার জন্য, উনি বলেছেন। সো এই জিনিসটা কিন্তু হয়ে যায়। আমার মনে হয় দিস ইজ এ ভেরি গুড থিং আপনি উল্লেখ করলেন, এবং এটা জি জি। জনাব তাহিদ, আপনার কাছে একটু আসি। আপনি মোশাররফ ভাইয়ের কথা শুনলেন, উনি যথার্থই বলেছেন যে মার্চেন্ট ব্যাংকের যে অবস্থানে আছেন, আপনারটা একটু ভিন্ন, যেহেতু আপনি এইরকম সিচুয়েশনে নাই, একটু বেটার সিচুয়েশনে আছেন। এগুলো ঠিক আছে, উনি যে কথাগুলো বলেছেন লজিক্যালি বলেছেন, এবং যেহেতু উনি লোন দেন না এই জন্য উনি বেটার সিচুয়েশন, সেটাই বললাম। তো এই জিনিসগুলো হওয়া উচিত, আমরা মনে করি যে ওনার যে সকল সাজেশনস দিয়েছেন এগুলো হওয়া উচিত, হয়তোবা হবে। আপনার কাছে যে জিনিসটা আমার জিজ্ঞাসা, যে আইপিও গুলা বলা হচ্ছে যে ওই রকম স্ট্রং আইপিও আসছে না বাজারে, এইটার রিজনটা কি? আমাদের কি মার্কেটিংয়ে কোনো সমস্যা আছে? আপনি দেখেন সরকার কিন্তু আন্তরিকতার সাথে একটা ইনকাম ট্যাক্সের ডিফারেন্স আছে, বেশ সুযোগ সুবিধা কিন্তু আছে। সো তারপরেও কেন এই ভালো কোয়ালিটি আইপিও আসছে না, যেটা আমরা চাচ্ছি? অনেক বড় বড় ভালো ভালো কোম্পানি আছে, এখনো ওনারা কিন্তু পুঁজিবাজারে নাই। এই প্রশ্নটার উত্তর আপনি দিবেন। একটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক কে বলছেন, নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি ফেনী থেকে বলছিলাম স্যার। প্রতিদিন যদি স্যার মার্কেটটা এইভাবে কমতে থাকে তাহলে তো ক্রেতা আসবে না। আমরা দিন দিনে কিনতেছি, প্রতিদিনে কমতেছে, তাহলে আর আমি কিনবেটা কি এই যে মালগুলো স্যার? জি, আপনি স্টেটমেন্ট দিয়েছেন, আপনি প্রশ্ন করেন নাই। ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। জি, যে প্রশ্ন ছিল এটা একটা রিজন হচ্ছে মার্চেন্ট ব্যাংক, যেহেতু আমরা এখনো ওইভাবে মানে কনসেপ্টটা এখনো নতুন, আমরা ওইভাবে কর্পোরেট বডিগুলোর কাছে যাইতে পারতেছি না। অথবা গেলেও যেটা হচ্ছে, আমি যেটা ফিল করি, আপনার সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যেটা ইজ দ্য টাইম লেন্থ। আমরা একটা আইপিও প্রসেস শুরু করার পর থেকে এটা 3 বছর 4 বছর 5 বছর লেগে যাচ্ছে অ্যাপ্রুভাল পাইতে। অনেকেই দেওয়া যায় একটা সার্টেন স্টেজে, অনেক ম্যানেজমেন্ট হলে আর আইপিও করে কি হবে, যে ইস্যুর জন্য আমি এটা করতেছিলাম এটা তো আমি অলরেডি করেই ফেলছি। অথবা উনি এত মেশিনারি আনবেন, অথবা একটা ফ্যাক্টরি সেট করবেন, সেটা লোন দিয়ে উনি করে ফেলছেন। লোন দিয়ে উনি অলরেডি করে ফেলছেন। উনি, আমি নাম বলবো না, রিসেন্টলি একটা রাইটের ক্ষেত্রে ভদ্রলোক বলছিলেন অনেকদিন হয়ে গেছে, আমি দিন ফোন করলাম, আমি ওইটাতে আন্ডাররাইটে আছি। তো উনি বললেন আসলে কি হবে ভাই, অলরেডি 1-1.5 বছর হয়ে গেছে, আমার যে পারপাস ছিল আমি 9% 10% ইন্টারেস্ট রেটে পাচ্ছি। এই সময়টা কেন লাগছে? আমার এখানে রেগুলেটরি বডি একটু ক্লোজলি মনিটর করা উচিত, যে এই লেন্দি টাইম প্রসেসটা যাতে কমানো যায়। আমার তো মনে হয়, কিন্তু আপনি যদি রেগুলেটরদের কথা শুনেন, এবং সেটাও কিছুটা জাস্টিফাইড ওনাদের বক্তব্য, সেটা ওনারা কিন্তু বলেন যে ওনাদের পাইপলাইনে অনেকগুলো আইপিও আছে। সমস্যা যেটা হয়ে যায় কোয়ালিটি এন্ড নাম্বার 2 হলো যে প্রিমিয়াম, নাম্বার 3 হলো যে বাজারের এই অবস্থায় যদি মাসে 3টা আইপিও ওনারা দিতে পারতেন, 4টা আইপিও যদি দিতে পারতেন, তাহলে ব্যাকলগগুলো থাকতো না। এই ব্যাকলগ না থাকার কারণে কিন্তু আপনার এই 1 বছর 1.5 বছর 2 বছর এটাও লাগতো না। সমস্যাটা হয়ে গেছে যে এরকম মার্কেটে তো আপনি মাসে 3টা 4টা আইপিও দিতে পারছেন না।
ওনাদের বক্তব্য সঠিকভাবে ওনারা দিচ্ছেন, আমরাও তাই মনে করছি। কিন্তু নতুন নতুন আইপি আসার ফলে তো আপনার নেগেটিভ কোনো এফেক্ট আমার কাছে মনে হয় না যে মার্কেটে পড়তেছে না। এখন কিন্তু এই জিনিসটা অনেকখানি শেষ হয়ে যাবে, যেহেতু বিএসইসি একটা সিদ্ধান্ত নিয়েছেন যে প্রিমিয়াম নিয়ে যদি কেউ চান প্রিমিয়াম, তাহলে পরে বুক বিল্ডিং এ যাবে। তাইলে বুক বিল্ডিং এ যদি প্রিমিয়াম আলাদা চলে যান, তাহলে ব্যাকলগগুলো কিন্তু অনেক কমে যাবে এবং ফিক্সড প্রাইস মেথডে যেটা এইটা কিন্তু আগে আসবে। সো কাজেই আমার মনে হয় এই জিনিসটা রিজলভ হয়ে যাবে খুব শিগগিরই, ব্যাকলগগুলো হয়তো সেরে যাবে। এর মধ্যে আমি যে জিনিসটা আপনাকে জিজ্ঞেস করতে চাই যে মার্কেটিং কিন্তু করবে স্টক এক্সচেঞ্জগুলো, এবং এই মার্কেটিংটা স্টক এক্সচেঞ্জগুলো ঠিকমতো করতে পারছে কিনা। আমরা বিদেশি স্টক এক্সচেঞ্জগুলোকে দেখেছি, সেখানে কিন্তু মার্কেটিং ডিপার্টমেন্ট আলাদা থাকে, এবং সিঙ্গাপুর বলেন, নিউ ইয়র্ক বলেন, লন্ডন বলেন, এরা পুরো পৃথিবী ঘুরতে থাকে, ঘুরে ঘুরে বিভিন্ন জায়গার থেকে তারা এই মার্কেটিংটা করে। আমাদের স্টক এক্সচেঞ্জে সেই জিনিসটা নাই। এইটা আমি অনেক দিন ধরে বলছি যে এই মার্কেটিং প্রক্রিয়াটা যদি থাকতো ডিপার্টমেন্ট আমাদের দেশে, তাহলে যে সকল বড় বড় কোম্পানি আছে ওনাদের উদ্বুদ্ধ করার জন্য, অনেক ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে ভালো, অনেক বড় বড় গ্রুপ আছে, ওনারা কিন্তু আসছেন না, হয়তোবা ওনারা জানেনও না যে আমাদের পুঁজি বাজারে গেলে পরে কি কি আমরা বেনিফিট পাবো। তো এই ব্যাপারে আপনার মার্কেটিং এর ডিপার্টমেন্ট একটা স্টক এক্সচেঞ্জে থাকা উচিত কিনা, কিংবা জরুরি কিনা? এটা অবশ্যই উচিত। আপনার মার্কেটিং যদি একটা ডিপার্টমেন্ট থাকে স্টক এক্সচেঞ্জগুলোতে, ওনারা যদি আমাদের সাথেও বসে জয়েন্টলি মার্কেটিং করেন, তাহলে আমার মনে হয় অনেক ইজিয়ার হবে। আমরা অনেক জায়গায় গেলে মার্চেন্ট ব্যাংক অনেকে হয়তো এভাবে রিলাই করেন না, কিন্তু যখন দেখা যাবে যে এখানে স্টক এক্সচেঞ্জের লোকজন আছেন, ওনারাও পার্সু করতেছেন, এটা অবভিয়াসলি অনেক মানে অনেক এফিশিয়েন্ট একটা প্রসেস হবে নতুন নতুন কোম্পানিগুলো মার্কেটে নিয়ে আসার জন্য। তো আমার মনে হয় এই অ্যাডভাইসটা ডিএসসি সিএসসি আপনার নিতে পারে। আপনি যেটা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আমি এই জিনিসটা নিয়ে আসবো আপনার কাছে জনাব মোশাররফ। আমি একটা কল নিয়ে নিচ্ছি। দর্শক কে বলছেন? আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মাসুদ বলছি ঢাকা থেকে। জি ভাই বলেন। আমি একটু জানতে চাচ্ছি, ওই যে মনে করেন একটা কোম্পানি টানা 20 দিন উঠলো, আবার টানা 10 দিন পড়লো, এর মধ্যে 30% আপ ডাউন হলো, এই যে 30, 35, 40% আপ ডাউন হয়, এটা কি এই মার্কেটে যদি এরকম হয় তাহলে মানুষ আস্থাটা কিভাবে থাকবে? যে আমরা দর্শক, আপনি অনুষ্ঠান দেখতে থাকেন, আমরা আস্থার কথাই কিন্তু আজকে আলোচনা করছি, যে আস্থাটা কিভাবে ফিরিয়ে আনা যায়, এবং আস্থাটা খুব জরুরি পুঁজিবাজারের প্রেক্ষাপটে। আপনি দেখতে থাকুন, আপনি প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। জি লালি ভাই, যেটা এই কনফিডেন্সের ব্যাপারে কিছু বলবেন কিনা? আসলে কনফিডেন্স লেভেলটা কিন্তু খুব পড়ে গেছে, এবং প্রায় বিনিয়োগকারীরাই কিন্তু ওনাকে আসলে দেখেই তো বিনিয়োগ সবাইকেই করতে হবে। এখন টানা উনি বলছেন যে অনেক দিন ধরে পড়েছে, আবার টানা যখন উঠেছে তখন উনি সেল করলেন না কেন, এটা ওনার একটু বিষয় রয়েছে। তখন উনি সেল করে ইভেন ব্রেক ইভেনে অন্তত যদি বেরিয়ে আসতেন, তাও তো ওনার ফান্ডটা সেভড হতো। হয়তো সেটা না করার কারণে লস করেছেন, লস করার কারণে ওনার কনফিডেন্সটা হয়েছে। তা আমরা সাজেস্ট করবো যে এখানে আসলে খুব বেশি লাভ করার এক্সপেক্ট করাটা ঠিক না। যত কমে মোটামুটি, কারণ ইনস্টিটিউটস আর দেয়ার, ওনারা লং টার্মে করবেন, ফান্ডামেন্টাল অবশ্যই ওনারাও দেখে করেন, ইন্ডিভিজুয়ালরা ফান্ডামেন্টাল দেখে শর্ট টার্মে যদি গেইন যতটুকুই পায় সেটা নিয়ে স্যাটিসফাইড থাকাই বেটার। আমি একটু আপনার জি আমি আপনার সাথে একটু যোগ করি, তারপরে আপনার ওই উত্তরে আসি। সেটা হলো যে বিনিয়োগকারী ভাইদের একটা জিনিস চিন্তা করা উচিত, যখন ওনারা একটা কোম্পানি কিনেন, সেই কোম্পানি কেনার সময় কিন্তু ওনার মানসিকভাবে কিন্তু ওনাকে চিন্তা করে নিতে হবে যে আমার প্রফিট কতটুকু আমি নেব, এবং ওই পর্যায়ে পৌঁছালেই কিন্তু ওনাকে ছেড়ে দিতে হবে। তারপরে আরো যদি বাড়ে সেটা তার কোনো, অনেক সময় হয় কি আমাদের অনেক ইনভেস্টর, এইটা আমার মনে হয় সবাই একটু খেয়াল রাখা উচিত। বিনিয়োগকারীরা যখনই বিনিয়োগ করেন তখনই কিন্তু তাকে চিন্তা করতে হবে যে এটা আমি 5%, 10% হলে পরে আমি সেল করে দিব। সেখানে যদি উনি 10% এর পরেও ধরে রাখেন, তাহলে কিন্তু রিস্ক ফ্যাক্টরস অনেক বেড়ে যায়।
আপনি বোধহয় এই ব্যাপারে কিছু জি, add করতে এখানে আমি চাচ্ছেন। একটা জিনিস দেখি যে ওই অনেক সময় অনেকেই বলেন আমরা যেটা বলি যে ফান্ডামেন্টাল দেখে যান, সো অনেক ইনভেস্টরই বলতে শুনি যে ফান্ডামেন্টাল শেয়ার তো ভাই দাম বাড়ে না, আমরা যদি মানে যে ছোট শেয়ারগুলো আছে ওইগুলাতে যাই, ওইগুলো দেওয়া যায় অনেক বেশি, প্রত্যেকদিন হোল্ডেড হয়ে আছে, টপ 20-তে আছে। সো অনেক সময় দেখা যায় জোর করেও আমরা ইনভেস্টার আটকে দেবে না এইসব শেয়ারে যাওয়ার ইয়েতে। সো আমরা এই বিষয়টা মানে অনেক বেশি কেয়ারফুল হওয়া উচিত ইন্ডিভিজুয়াল ইনভেস্টারের। অবশ্যই রিউমার বেসড কিংবা ছোট শেয়ার হলেই ভালো হবে সেরকম না। আপনার বড় শেয়ার যদি, আপনি ভালো শেয়ার যদি, ফান্ডামেন্টাল শেয়ার যদি কিনে রাখেন, আপনার রাত্রের ঘুমটা অন্তত হবে, সেখানে রিস্ক ফ্যাক্টরস অনেক কম, অনেক কম। জি ভাই, আইপিওর যেটা আপনি জানতে চাচ্ছিলেন যে এক নম্বর হচ্ছে যে আইপিওতে কেন আসতে চায় না, নাম্বার 2 হচ্ছে আমাদের বোর্ডসগুলোতে আইপিওর মার্কেটিংয়ের জন্য কোনো উইং থাকা উচিত কিনা। তো প্রথম যেটা সেটা আপনি বলে দিয়েছেন যে মানে দ্বিতীয় পয়েন্টে বলেছেন যে প্রিমিয়াম নিয়ে, এটা আসলে একটা বার্নিং ইস্যু। আপনার একদিকে হচ্ছে যে মার্কেট কি চায়, প্রিমিয়াম কতটুকু চায়, এটা একটা বিষয়, আর অন্যদিকে হচ্ছে আমার যারা এন্টারপ্রেনার ওনারা কি চান, এই দুটোর মধ্যে কিন্তু অনেক মিসম্যাচ করে, বা রেগুলেটরের ডিরেকশন কি, আইন কি, এই তিনটা জিনিস যখন মিসম্যাচ করে তখন কিন্তু আসলে আর জিনিসটা হয় না। তো আমি একটা ছোট্ট কেস বলি। আজ থেকে ধরেন 5 বছর আগে আমার এক মানে বুক বিল্ডিংয়ে আসবে ওই কোম্পানি, তখন আমাদেরকে ইন্ডিকেটিভ প্রাইস দিয়ে দিতে হতো পত্রিকায়, এখনকার আইনে এটা দিতে হয় না। তো ইন্ডিকেটিভ প্রাইস আমাদের হিসেবে জাস্টিফাই করছিল সামথিং 50 to 60, কিন্তু উনি বলছেন যে না, এটা আমার এতদিনের এত পুরানো একটা কোম্পানি, 100 টাকার নিচে আমি এটা দিব না। তো পরদিন সকালে পত্রিকায় যদি না আসে, ওইখানে আবার একটা টাইম গ্যাপ আছে, 10 days বিফোর রোড শো এটাকে আপনাকে পাবলিসাইজ করতে হয়। তো আমরা রাত 2:30 পর্যন্ত কিন্তু আপনার থেকেছি যে ওনার থেকে ক্লিয়ারেন্স নেওয়া যে না, আপনি 60 টাকা দিয়ে ইন্ডিকেটিভ প্রাইস দিয়ে এটা দেন এবং এটাই জাস্টিফাই করে। যাই হোক, উনি শেষ পর্যন্ত এটাকে আমাদের অনেক চাপাচাপি করার কারণে 60 টাকাতে উনি কিন্তু রাজি হলেন, রাত্রে 3টার সময় রাজি হলেন। ওই সময় না দিলে কিন্তু ওই ডিউ ডেটে রোড শো হয় না। এখন মানে ওই কোম্পানিটা, আমি নাম বলতে চাই না, উনি এখন এই যে 5 বছর আগের কাহিনী কিন্তু এটা লালি ভাই, এখন উনি ফেস ভ্যালুতে আসতে পারলে উনি হ্যাপি হয়, তখন উনি 60 টাকায় আসতে রাজি হন নাই। তো এই যে আপনার এন্টারপ্রেনারদের যে চাওয়া, এই জায়গাটাতে একটু ব্যালেন্সিংয়ের বিষয় আছে। ভালো কোম্পানিগুলো মানে ওরা চায় যে এত বেশি প্রিমিয়াম জাস্টিফাইড তাদের আশাটা। এইটা খুব দুঃখজনক। এখান থেকে আপনার কাছে আসবো, একটা ফোন আছে। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আমি শাহজাহানপুর থেকে জোহান বলছিলাম। জি ভাই, বলেন। আচ্ছা, আমাদের শেয়ার বাজারে সাধারণত আমরা দেখে থাকি যে অনেক ধরনের অ্যানালাইসিস, যেমন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, অনেকেই অনেক ধরনের জিনিস ব্যবহার করে থাকেন বা ফলো করেন। তো আমার একটা কোশ্চেন ছিল, পুঁজিবাজারে সাধারণত টেকনিক্যাল অ্যানালাইসিস, যেটা বলতে আমরা যে কোনো ধরেন ক্যান্ডেলস্টিক চার্ট বা ইলাইট ওয়েভ মেথড, এই জিনিসগুলো আসলে কতটুকু গুরুত্বপূর্ণ বা কতটুকু ইমপ্যাক্ট ফেলতে পারে, যদি এটা সম্পর্কে কিছু বলতেন। জি, থ্যাংক ইউ, আপনার প্রশ্ন বুঝেছি। জি মোশাররফ ভাই, প্রশ্ন উত্তরটা আগে দিয়ে দেবো। ইন্টারেস্টিং প্রশ্ন এবং নিডফুল প্রশ্ন, কারণ এই জায়গাতে আমাদের যাওয়া উচিত ইনভেস্টারদের। থ্যাংক ইউ আমাদের ফ্রেন্ডসকে, ভিউয়ারকে, অ্যান্ড ডেফিনেটলি হি ইজ অ্যান ইনভেস্টার অফ আওয়ার মার্কেট। এইটা দেখে করলে লালি ভাই, আমি যেটা দেখেছি, যদি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস তো বোঝাই যায় এবং একটু সহজ, টেকনিক্যাল অ্যানালাইসিস যেগুলো আছে সেগুলো দেখে যদি কেউ বিনিয়োগ করে, ওইখানে আসলে লসটা কম হয়েছে। আপনার RSI যেটা 20-র কম, ওই শেয়ারে যদি ওই সময় বিনিয়োগ করে, এটা ডেফিনেটলি লাভ দিবে। হয়তো সময়ের বিষয়, হতে পারে 2 মাস, হতে পারে 1.5 মাস। তারপরে আপনার MACD এগুলো দেখে যদি কেউ বিনিয়োগ করে বুঝতে পারে, সমস্যাটা হয় কি, এই বুঝতে পারার বিষয়টা আছে। লজিকগুলো কিংবা এই ক্যালকুলেশনগুলো, এখানে তাকে ট্রেনিং নিতে হবে। জেনারেল বিনিয়োগকারীরা বুঝবেন না, এবং সেখানেই কিন্তু লস করছে, সেখানেই কিন্তু স্টেপ ইন করে এই সময়কার সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা অ্যাডভাইজারি। এবং এই অ্যাডভাইজারি কিন্তু SEC ইতিমধ্যে অনেক কাজ করেছেন। এটা কেন ইমপ্লিমেন্ট হচ্ছে না, এটাও কিন্তু ইমপ্লিমেন্ট হওয়া খুব প্রয়োজন। এই অ্যাডভাইজারিটা হলে পরে বিনিয়োগকারীরা সেই অ্যাডভাইজারের কাছে গিয়ে ওনার কিছু ফিস দিতে হলেও এটা খুব উপকারী হতো। এই জিনিসগুলো আমার মনে হয় অ্যাডভাইজারিটা SEC ইমিডিয়েটলি করে দিলে এই বিনিয়োগকারীরা সেই অ্যাডভাইজারি নিতে পারে। এটা হওয়া উচিত খুব শীঘ্রই। আমরা একেবারে শেষ মুহূর্তে আছে, 1 মিনিটের মধ্যে আপনি যদি কিছু বলেন, তারপরে আমি একেবারে ছোট করে বলতে গেলে, আসলে ইনভেস্টমেন্ট করতে গেলে তো আপনার দেখে শুনে করতে হবে। এটা আমাদের SSC শিখিয়ে দেওয়াই আমাদের বিদ্যা। দেখে শুনে করতে হবে, বুঝে করতে হবে। আর আপনার ফান্ডকে স্প্লিট করে করতে হবে। মার্জিন লোন নেওয়া যাবে না, শুনে বিনিয়োগ করা যাবে না। অ্যান্ড দ্যাটস অল।
ধন্যবাদ। শুনে রিউমারের বশবর্তী হয়ে কোনো ইনভেস্টমেন্ট করা যাবে না। জনাব তাহিদ, আপনি 1 মিনিটে যদি আমার তো মনে হয় ফান্ডামেন্টাল শেয়ারে থাকা উচিত, আপনার একটু দেখে শুনে শেয়ারগুলো কিনা উচিত। আর আমার মনে হয় এখনই বেস্ট টাইম টু বাই দ্য শেয়ার, বিকজ অলরেডি মার্কেট একটু স্লো আছে। আমরা উই আর হোপফুল যে নেক্সট উইক থেকে মার্কেট অনেক ভালো হবে। আমার মনে হয় যদি এখন বাই করেন উনারা হয়তো নেক্সট উইকে 10-15% গেইন করতে পারবেন। একটা ভালো একটা রেজাল্ট হয়তো পেতে পারেন। কিন্তু সবাই কিন্তু স্টিল না, এভরিওয়ান ইজ ভেরি পজিটিভ যে 16টা মার্কেট অনেক ভালো থাকবে। 2016-তে বলা হচ্ছে যে এটা টেক অফের ইয়ার এবং এটা খুব ভালো হবে। আমাদের ইকোনমিও যেমন টেক অফের ইয়ার, সিমিলারলি বলা হচ্ছে যে পুঁজি বাজারও টেক অফের ইয়ার এবং আমরাও আশা করছি যে 2016টা পুঁজি বাজারের জন্য ভালো যাবে। এবং আমরা আশা করব যে বিনিয়োগকারীরা আজকের আলোচনার ভিত্তিতে অনেক কিছু জানতে পেরেছেন এবং যদি এভাবে বলি যে আপনার বিনিয়োগ, আপনার টাকা দেখে ভালো করে বুঝে বিনিয়োগ করেন। আমার পাশের জন কি বলছে, কিসে বিনিয়োগ করেছে সেটা আপনার বিষয় হওয়া উচিত না। আপনার বিষয় হওয়া উচিত কোনটা ভালো আপনার জন্য, এবং যখন আপনি ইনভেস্ট করবেন তখন মনে মনে আপনাকে ধারণা করে নিতে হবে যে এই কোম্পানির শেয়ারটা এত % বাড়লে আমি এটা সেল করব। মনে রাখতে হবে যে শেয়ার জীবনভর রেখে দেওয়ারও যেমন জিনিস না, লং টার্ম ইনভেস্টমেন্ট করার একটা জায়গা পুঁজিবাজার, এবং সেখানে আপনারা লং টার্ম, মিড টার্ম, শর্ট টার্ম এই 3টা জিনিস আপনারা 3 ভাগে বিভক্ত করে যদি আপনাদের পুঁজি বিনিয়োগ করেন, আশা করা যায় ভালো রেজাল্ট পাবেন এবং রিস্ক ফ্যাক্টরসটা অনেক কমে আসবে। দর্শক মণ্ডলী, আজকে এই পর্যন্তই। আগামীকাল দেখা হবে, আগামী রোববার দিন আবার দেখা হবে আপনাদের সাথে একই প্রোগ্রামে একই সময়। ততক্ষণ এনটিভির সাথে থাকবেন এবং আমন্ত্রণ জানাচ্ছি আগামী রোববার এই অনুষ্ঠান দেখার জন্য। আসসালামু আলাইকুম।